বৌমা, বৌমা, কোথায় তুমি? এখনো ঘুমাচ্ছ? তাড়াতাড়ি দরজা খোলো। কি হয়েছে মা? এত সকালে হঠাৎ ডাকছেন কেন? এত সকালে মানে? কয়টা বাজে জানো? হ্যাঁ মা, জানি। এখন তো 5টা বাজে। আমি তো 5:30টার সময় উঠি। আজ এত সকাল সকাল ডাকছেন কেন মা? কিছু কি হয়েছে? কিছু না হলে কি তোমাকে ডাকতে আসতাম? শোনো, আমার মেয়ে তিয়াশা আর তার স্বামী সুজন আসছে, তাই তাড়াতাড়ি উঠে রান্না বসাও। ও, এই জন্য? আচ্ছা মা, আপনি যান, আমি রান্না বসাচ্ছি। আর শোনো, অভিকে ডেকে দাও, বাজার থেকে অনেক কিছু আনতে হবে। আচ্ছা মা, আমি ডেকে দিচ্ছি। এরপর রেহানা বেগম চলে যায়। আল্লাহ জানে এবার কি হবে। প্রতিবার এসে তো কিছু না কিছু খারাপ করে দিয়ে যায়। খুব ভয় হচ্ছে। আল্লাহ, তুমি সব কিছু ঠিক করে রেখো। এই বলে আশা রান্নাঘরে যায়। বেশ কয়েক ঘন্টা পর তিশা আর তার স্বামী সুজন আসে। তিয়াশা, তুই এসেছিস? তোকে কতদিন দেখি না। হ্যাঁ মা, আমিও তোমাকে কতদিন দেখি না। আমার যে কেমন লাগছিল। তা এবার বলো, তুমি কেমন আছো? এতদিন তেমন ভালো ছিলাম না, এখন তুই এসেছিস, খুব ভালো আছি আমি। মা, ভাইয়ারা কোথায়? ওদের তো দেখতে পাচ্ছি না। ওরা দুজনে এতক্ষণ বাসায় ছিল, কি যেন একটা দরকারে দুই ভাই বাইরে গেছে, আর তোর ভাবিরা রান্নাঘরে আছে। ও, ভালো। আচ্ছা, এসব কথা ছাড়, জামাইকে নিয়ে ঘরে যা, দুজন ফ্রেশ হয়ে নে। এরপর তারা দুইজন ঘরে চলে যায়। বড় বৌমা, বড় বৌমা, হ্যাঁ মা, বলেন কি হয়েছে? তুমি দেখনি আমার মেয়ে জামাই এসেছে? হ্যাঁ মা, দেখেছি। আমি তাদের সাথে একটু আগেই কথা বলে আসলাম। দেখেছো যখন, ওদের খাওয়া দাওয়ার ব্যবস্থা কখন করবে? টেবিলে তো কোনো খাবারই নেই। আসলে মা, রান্না করা শেষ হয়েছে। এখন শুধু খাবারগুলো বেড়ে দিতে হবে। তাহলে বেড়ে দিচ্ছ না কেন? সেই কোন সকালে ডেকে দিয়েছি তোমাকে, এখনো তো রান্নাই শেষ করতে পারোনি। তুমি সময় মতো কোনো কাজই করতে পারো না। মা, আমি তো সব কাজ শেষই করেছি। এক হাতে এত কিছু করা কি সম্ভব? ছোট তো আমার কাজে একটু সাহায্য করতে পারে। রান্না না করলো, খাবারগুলো একটু টেবিলে নিয়ে আসলেও তো হয়। কি বললে আপা? আমি তোমার রান্নার কাজে সাহায্য করব? কখনোই না। আমি কি এ বাড়িতে কাজ করার জন্য এসেছি নাকি? না না ছোট, আমি তোমাকে এভাবে বলিনি। আমি বলতে চাচ্ছি যে... কি বলতে চাচ্ছ ভাবি? আমাকেও বলো, আমিও শুনি। না তিয়াশা, তেমন কিছু না। এসব কথা তোমাকে শুনতে হবে না। কেন? ও শুনবে না কেন? ও কি এবাড়ির মেয়ে না? ও সব কিছু শুনতে পারে। না মা, আমাকে কিছুই বলতে হবে না। আমি সব কিছুই শুনেছি। শোনো ভাবি, ছোট ভাবি যথেষ্ট ধনী বাড়ির মেয়ে। সে তার বাবার বাড়িতে কখনো এসব কাজ করেনি, তাই সে এসব কাজ করতেও পারবে না। আর তোমাকে এসব কাজই মানায়, তাই তুমিই করো। তিয়াশা, তুমি আমাকে এভাবে বলছো কেন? আমি তো ছোটকে শুধু একটু সাহায্য করতে বলছি, ওকে সব কাজ করতে বলে নাই। আর আমার বাবা মা যতই গরিব হোক, আমাকে বাড়িতে কোনো কাজই করতে দেয় নাই, তবুও আমি শ্বশুর বাড়িতে এসে সব কাজই করি। শোনো ভাবি, তুমি কি করেছো না করেছো সেটা আমার দেখার নাই, কিন্তু আমি কোনো কাজই করতে পারবো না। তোমার ইচ্ছে হলে তুমি কাজ করো, না হলে করো না। কি বলছো ছোট ভাবি? কেন কাজ করবে না? এবারের সব কাজই ভাবিকেই করতে হবে। আচ্ছা, তোমরা আর এসব কথা বলো না। আমি আর কাউকে কখনো কাজের কথা বলবো না। তোমরা সবাই খেয়ে নাও, আমি খাবার টেবিলে রেখে দিচ্ছি। এই বলে আশা ঘরে চলে যায়। কি হয়েছে আশা? কাঁদছো কেন তুমি? আচ্ছা, গরিব ঘরে জন্ম নেওয়াটা কি অপরাধ বলো? আমার বাবা গরিব বলে কি তারা মানুষ না? এসব কেন বলছো তুমি? কি হয়েছে তোমার? কেউ কি তোমাকে কিছু বলেছে? না, তেমন কিছু কেউ বলে নাই, কিন্তু খারাপ লাগে যখন কেউ বাবার বাড়ি নিয়ে খারাপ কথা বলে। আমি বুঝতে পারছি, তোমাকে আর বলতে হবে না। আজ যদি আমার একটা ভালো কাজ থাকতো তাহলে কেউ তোমাকে খারাপ কথা বলতে সাহস পেত না, কিন্তু আমি তো তেমন ইনকামই করতে পারি না, তাই তোমার হয়ে কাউকে কিছু বলতেও পারি না। নিজেকে খুব অসহায় মনে হয়, জানো তো। না গো, এমনভাবে বলো না। তোমাকে আমি ভালোবেসে বিয়ে করেছি, তোমার জন্য আমি সব কিছু করতে পারবো।
তুমি চিন্তা করো না, আমি ঠিক আছি। সেটা আমি জানি, তুমি ঠিক না থাকলেও বলবে আমি ঠিক আছি, কিন্তু আমি... আচ্ছা, তুমি এসব বাদ দাও, চলো খাবে চলো। সেই কখন বাজারে গিয়েছিলে? কিছুই খেতে ইচ্ছে করছে না আমার। না খেলে শরীর খারাপ হবে, চলো। এরপর তারা খাবার খেতে যায়। পরের দিন সকালে রাহুল তার মাকে বলে, মা, তোমার সাথে একটু কথা আছে। হ্যাঁ রাহুল, বল। তিয়াশা, তুই একটু ঘরে যা বোন। কেন? ও ঘরে যাবে কেন? ওর সামনেই বল। মা, তিয়াশার এখন বিয়ে হয়েছে, ও এখন আর আমাদের সব কথা শুনতে পারে না। কেন? বিয়ে হয়ে গেলে কি মেয়েরা পর হয়ে যায় নাকি? আমার মেয়ে এখানেই থাকবে, তুই বল। ঠিক আছে, তোমার যা ইচ্ছা তুমি তাই করো। আমার কথা আমি বলছি, বাবা যে টাকাগুলো রেখে গিয়েছিল সে টাকার মধ্যে আমাকে কিছু টাকা দাও, আমি একটা বিজনেস করব। তারপর সেই টাকা তোমাকে আবার দিয়ে দেবো মা। তোর বাবা কই টাকা রেখে গেছে? যেটুকু টাকা রেখে গিয়েছিল তা তো তোর বোনের বিয়ের মধ্যেই লেগে গেছে। কিন্তু মা, তিয়াশার বিয়ের মধ্যে তো এত টাকা লাগার কথা না। তুই কি আমাকে সন্দেহ করছিস রাহুল? তোকে বলছি না আমার কাছে কোনো টাকা নেই। আর তোর যদি এতই টাকার প্রয়োজন হয় তাহলে তোর বউকে বল তার বাবার বাড়ি থেকে টাকা এনে দিতে তোকে। মা, তুমি তো জানো ওর বাবার বাড়ির অবস্থা ভালো না, তারা আমাকে কি করে টাকা দেবে? তাই বলে মেয়ের জামাইকে কিছুই দেবে না? তুই দেখিসনি তোর বোনের স্বামীকে আমরা কত কি দিলাম? আর সবাই মেয়ে বিয়ে দেওয়ার সময় কিছু না কিছু দেয়। এই তো ছোট বৌমার বাড়ি থেকেও তো কত কি দিয়েছে। আর তোর বউ কি এনেছে? থাক মা, আমি বুঝতে পারছি, এসব কথা বলা এখন বন্ধ করো। টাকা যখন দেবেই না তখন এত কথা শোনাচ্ছ কেন? তোমার টাকা আমার লাগবে না মা। এরপর রাহুল মন খারাপ করে সেখান থেকে চলে যায়। দেখেছো মা, ভাইয়া তোমার কাছ থেকে টাকা চাইলো। বলেছিলাম না একদিন ঠিক চাইবে। টাকা চাইলেই কি পাওয়া যায়? আমার তো একটা ভবিষ্যৎ আছে। এখন তোর বাবা নেই, আমাকে নিজেকেই নিজে চালাতে হবে। শুধু অন্যকে টাকা দিলেই তো হবে না। আর তাছাড়া রাহুল টাকা নিলে দেবেই কি দেবে না তার কি কোনো ঠিক আছে? মা, ঠিক বলেছ। আসলে আমার মনে হচ্ছে কি এই প্ল্যানটা ভাবির ছিল। ভাবি ভাইয়াকে বলেছে তোমার কাছ থেকে টাকা নিয়ে যেতে। আমিও সেটাই বুঝতে পারছি। আচ্ছা মা, তুই এসব কথা বাদ দে। এরপর তারা মা মেয়ে কথা বলতে থাকে। এভাবেই বেশ কিছুদিন কেটে যাওয়ার পর একদিন কী রে মাতিয়াশা, এভাবে মন খারাপ করে বসে আছিস কেন? কিছু কি হয়েছে? হ্যাঁ মা, কি করে যে তোমাকে কথাটা বলি বুঝতে পারছি না। আমার কাছে কথা বলতে তোর সংকোচ হচ্ছে? আমি তো ভাবতেই পারছি না। মা, আসলে তেমন কিছু না। তাহলে বল আমায়, তোর কি হয়েছে? মা, তোমার জামাইয়ের কিছু টাকা লাগবে অফিসের কাজের জন্য, কিন্তু এত টাকা তো ওর কাছে নেই। তো কি হয়েছে? আমার কাছে তো আছে। যত টাকা লাগবে আমাকে বল, আমি জামাইকে দেব। তোর বাবা যে টাকা রেখে গেছে, এত টাকা দিয়ে আমি কি করব? সত্যি বলছো মা, তুমি আমাকে টাকা দেবে? হ্যাঁ রে পাগলি মেয়ে, আমি তোকে টাকা দেব। কিন্তু হ্যাঁ, এই কথা যেন কেউই জানতে না পারে। এভাবেই তারা মা মেয়ে কথা বলতে থাকে। অন্যদিকে আশা তাদের দুইজনের সব কথা শুনে ফেলে আর সে মনে মনে অনেক কথা ভাবতে থাকে। এরপর আশা ঘরে চলে যায়। আমি এটা কি শুনলাম? আচ্ছা, নিজের মাও কি এমন হয়? পেটের ছেলেকেই ভালোবাসে না, এমনও কি মা আছে এই পৃথিবীতে? এই কথা ভেবে আশা কাঁদতে থাকে। এমন সময় সেখানে রাহুল আসে। কি হয়েছে আশা, তুমি কাঁদছো কেন? আমার কথা কি তুমি বিশ্বাস করবে? আজ পর্যন্ত কি তোমাকে আমি অবিশ্বাস করেছি? না, করনি। কিন্তু আজ আমার কথা শোনার পর অবিশ্বাস করতেই পারো। করব না, তুমি বলো, তোমার ওপর আমার বিশ্বাস আছে। তুমি তোমার মায়ের কাছে টাকা চাইছিলে না, সেদিন তো তোমাকে দিল না, কিন্তু আজ আমি দেখলাম মা তোমার বোনকে কয়েক লক্ষ টাকা দেবে বলেছে। কি বলছো তুমি? এটা কি সত্যি? মা তো আমাকে বলেছিল যে মায়ের কাছে কোনো টাকা নেই। বলেছিলাম না তোমার বিশ্বাস হবে না? বিশ্বাস না হওয়ার কি আছে? আমার মাকে তো আর এখন আমি চিনতেই পারি না, কিন্তু মাকে শুধু আমি একটা কথাই বলবো, আমার সাথে কেন এমন করে? আমি কি আমার মায়ের আপন ছেলে নাকি সৎ ছেলে? কি বলছো তুমি? দয়া করে এসব কথা মাকে বলো না। জীবন যেমন যাচ্ছে যাক না,
কারোর জন্য তো জীবন থেমে থাকে না। আচ্ছা আশা, তুমি কি আমার সাথে কষ্ট করে জীবন কাটাতে পারবে? তোমার কি মনে হয় পারবো না? যাকে ভালোবাসা যায় তাকে নিয়ে সব কষ্ট সহ্য করা যায়। আচ্ছা, এই কথাটা শোনার জন্যই অপেক্ষা করছিলাম। তুমি কি করতে চাইছো বলো? কাল সকাল হলেই দেখতে পাবে। এখন ঘুমাও। এরপর সকালবেলা রাহুল তার মাকে বলে, মা, তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ, বল, কি বলবি? মা, তুমি তো আমাদের অনেক দিন হলোই আলাদা হয়ে যেতে বলছো, কিন্তু আমরাই হই নাই। তাই আজ আমি নিজে তোমাকে বলছি, আমি আর আশা, আমরা দুজনে আলাদা রান্না করে খাবো। তোরা আলাদা খাবি? কি করে রে? তুই তো ভালো করে ইনকাম করিস না, তোরা দুজন কি খাবি? না হয় দু একদিন পানি খেয়ে থাকবো, মরবো তো আর না। আর আমাদের চিন্তা তোমাকে করতে হবে না মা, আমরা নিজেদের চিন্তা নিজেরাই করতে পারবো। আচ্ছা, তোদের যেটা ভালো মনে হয় তোরা সেটাই কর, আমার কিছু বলার নেই। এরপর রাহুল সেখান থেকে চলে যায়। কি বলছো মা, ভাইয়া আলাদা খাবে? ও তো আমাকে এটাই বলল। তাহলে তো ভালোই হলো, ওদের দুজনকে আর কষ্ট করে আমাকে খাওয়াতে হবে না। ওদের কথা বাদ দে, ওরা যা ইচ্ছা তাই করুক, সেটা নিয়ে আমাদের ভেবে লাভ নাই। মা, ঠিক বলেছ। আর এখন থেকে আমরা আগের চেয়েও ভালোভাবে দিন কাটাবো। এভাবেই তারা কথা বলতে থাকে। অন্যদিকে আশা রাহুলকে বলে, তুমি এটা কি করলে? আমি এ সংসারে না থাকলে তো অনেক সমস্যা হবে। ছোট তো রান্না করতে পারে না, আর মার শরীরও খারাপ, ওরা এখন খাবে কি? তুমি এসব নিয়ে ভাবছো? ওদের তো অনেক টাকা, ওরা প্রতিদিন হোটেলে খাবে। না হয় 3-4টা কাজের লোক রেখে দেবে, রান্না বান্না, ঘর গোছানো এসব করে দেবে তারা। ও, আমি তো ভুলেই গেছিলাম, আমাকে ছাড়াও তো এ সংসারটা অনেক ভালো চলবে। হ্যাঁ, চলবে। তুমি এসব নিয়ে মন খারাপ করো না। এখন আমি বাইরে যাব, দেখি ভালো একটা কাজ পাই নাকি। কত তো খুঁজেছো, কোনো কাজই তো পেলে না, আবার খুঁজতে বের হবে? হাল ছেড়ে দিলে তো হবে না, এখন আমাদের আলাদা সংসার, তাই কোনো না কোনো কাজ তো করতেই হবে আমার। আচ্ছা, যাও তাহলে, দেখো কোনো কাজ পাও নাকি। এরপর রাহুল কাজের খোঁজে বের হয়। কিছুদিন একটা দোকানে কাজ করতে থাকে, তারপর একটা কোম্পানিতে রাহুলের চাকরি হয়। এরপর থেকে তাদের সংসার অনেক ভালোভাবেই চলতে থাকে। মা, আমাকে অফিস থেকে ট্রান্সফার করে দিছে, তাই এখন থেকে আমার ঢাকাতে থাকতে হবে। আমি কালকেই ঢাকাতে চলে যাব। কালকেই যাবি মানে? অফিস থেকে তো আজকে বলল, এত তাড়াতাড়ি যেতে হবে কেন? না মা, আমাকে আজকে বলে নাই, অনেক দিন আগেই ট্রান্সফার করে দিছে, কিন্তু অফিসের কিছু কাজের জন্য আমি যেতে পারিনি। ও, ভালো। আচ্ছা, তুই কি একা যাবি নাকি জ্যোতিকে নিয়েও যাবি? আপনি এটা কি বলছেন মা? আমি আপনার ছেলেকে ছাড়া কিভাবে থাকবো? ও যেখানে থাকবে আমিও তো সেখানেই থাকবো, তাই না? হ্যাঁ, আসলে আমি এমনি জিজ্ঞেস করছিলাম। যাও তুমি। ঠিক আছে মা, তাহলে আমরা কালকেই যাচ্ছি। আর তুমি চিন্তা করো না, আমি তোমাকে মাসে মাসে টাকা পাঠাবো, আর এসে দেখেও যাব। আচ্ছা, ঠিক আছে, তোরা আমার জন্য বেশি চিন্তা করিস না। এরপর সকালবেলা অভি আর জ্যোতি সবাইকে বলে ঢাকাতে চলে যায়। এভাবেই কয়েক মাস কেটে যাওয়ার পর একদিন অভি তার মাকে কল করে 3 লক্ষ টাকা চায়, বলে তার খুবই প্রয়োজন। তাই রেহানা বেগম দেরি না করে তার স্বামীর রেখে যাওয়া সব টাকা তুলে নিয়ে আসে আর অভিকে সেই টাকা দেয়। অভি, এখানে 3 লক্ষ টাকার কিছু টাকা কম আছে। যা টাকা ব্যাংকে ছিল সবই তুলে এনেছি। এর আগেও তো তোকে আর তিয়াশাকে টাকা দিয়েছি, তাই আমার কাছে আর 1 টাকাও নেই। কত টাকা কম আছে মা? বেশি না, 20,000 টাকার মতো কম আছে। ও, এটা কোনো বিষয় না, আমি ম্যানেজ করে নেব। আচ্ছা মা, তুমি যে টাকাগুলো দিচ্ছ, তোমার খারাপ লাগছে না? না, লাগছে না। কেন লাগবে? আমি কি পরকে দিচ্ছি? তুই, তিয়াশা, তোরা দুজনেই তো আমাকে দেখবি। আমার এত টাকার কিসের প্রয়োজন? মা, তুমি ঠিক বলেছ। আচ্ছা, এখন আমি আসি, দেরি হয়ে যাচ্ছে। মায়ের কাছে একটু বসবি না বাবা? কতদিন পর এলি। না মা,
বাড়িতে জ্যোতি অপেক্ষা করছে, আর আমার একটু কাজও আছে। আচ্ছা, তাহলে যা, সাবধানে যাস বাবা। এরপর অভি টাকাগুলো নিয়ে চলে যায়। তিয়াশা, তুই এসেছিস মা? হ্যাঁ মা, তুমি কেমন আছো? তোমাকে এমন দেখা যাচ্ছে কেন? তোকে কি আর বলি রে মা, অভি আমার কাছে কয়েক মাস আগে 3 লক্ষ টাকা চেয়েছিল, সেটা আমি ওকে দিয়েছি। এরপর থেকে ও আর আমার কোনো খোঁজ খবরই নিচ্ছে না। আমি ওকে কল করলে বন্ধ দেখায়, কিন্তু তাও আমি কল করে গিয়েছি। একদিন হঠাৎ করে কলটা ধরে আর আমাকে বলে আমি যেন তাকে আর বিরক্ত না করি। কি বলছো? ভাইয়া তোমাকে এটা বলেছে? হ্যাঁ রে মা, কিছুদিন হলো আমার খাবারের খুবই কষ্ট হচ্ছে, একটা টাকাও আমার কাছে নেই। তোকে একটা কথা বলবো মা, তুই কি রাখবি? আগে বলো, তারপর দেখছি। আমাকে কিছু টাকা দিবি, আমি বাজার করব। না হয় তুই কিছু বাজার করে দিয়ে যা। কেন মা, আমার কাছে এভাবে চাইছো কেন? তোমার বড় ছেলে তো এখন চাকরি করে, তাকে গিয়ে বলো তোমাকে খাবার দিতে। কি বলছিস তিয়াশা? যাকে আমি একসময় অপমান করেছি, যাকে কখনো কোনোভাবে সাহায্য করিনি, তার কাছে এখন আমি কিভাবে যাব? তোদের আমি আমার সব কিছু দিয়েছি, আর তোরা এখন আমার সাথে এরকম করছিস? দেখো মা, আমার কিছুই করার নেই। আমি আমার স্বামীর কাছ থেকে আমার মায়ের জন্য কি করে টাকা চাইবো বলো? আমার তো একটা মান সম্মান আছে। আমি বুঝতে পেরেছি, তোকে আর কিছুই বলতে হবে না। তোরা নিজেদের মতো সুখে থাক, ভালো থাক। আমি তোদের জন্য অনেক দোয়া করি। ঠিক আছে মা, এখন আমি আসি, আবার পরে আসবো। আচ্ছা যা, সাবধানে যাস। এরপর তিয়াশা চলে যায় আর রেহানা বেগম বলে, কি হচ্ছে আমার সাথে? যাদের জন্য আমি এত কিছু করলাম, সেই তারাই আমাকে দূরে সরিয়ে দিচ্ছে। আমার সাথে এটাই হওয়ার ছিল। এই বলে রেহানা বেগম কাঁদতে থাকে। অন্যদিকে রাহুল তাদের বাড়ির পাশে একটা বাড়ি বানিয়ে সেখানে থাকে। সে বুঝতে পারে যে তার মায়ের কিছু একটা হয়েছে, কিন্তু সে তার মায়ের কাছে যেত না। এভাবেই একদিন, এই শোনো, মায়ের না অনেক কষ্ট হচ্ছে জানো। তিয়াশা নাকি আর আসে না, আর অভিও মায়ের কোনো খবর নেয় না। তাহলে মা কিভাবে চলছে? তোমাকে এসব কে বলল যে মা কষ্টে আছে? তুমি কি ও বাড়িতে গিয়েছিলে? না, আমি যাই নাই। ওই যে পাশের বাড়ির মিনার মা, ও আমাকে বলল সে নাকি বাড়িতে গিয়েছিল। তো এখন আমরা কি করব? আমাদের কিছুই করার নাই। যার যার কর্মের ফল সে তো পাবেই। তা ঠিক আছে, কিন্তু সে তো তোমার মা। তুমি কি চাও তোমার মা না খেয়ে মরে যাক? না না, আমি এটা চাই না। আমার মা 1000 বছর বেঁচে থাকুক, কিন্তু কেন যে আমার মা আমার সাথে এমন করলো? এখন এসব ভাবার সময় না, চলো মাকে কিছু খাবার দিয়ে আসি। এরপর আশা তার শাশুড়ির জন্য খাবার নিয়ে ও বাড়িতে যায়। তাদের দেখে রেহানা বেগম অঝরে কাঁদতে থাকে আর তাদের কাছে ক্ষমা চায়। আমাকে তোরা মাফ করে দে। আমি তোদের সাথে অনেক অন্যায় করেছি, তার শাস্তি এখন আমি ভোগ করছি। না মা, আপনি এভাবে বলবেন না। আপনি এই খাবারটা আগে খান, তারপর আপনার সাথে কথা বলবো। না, আমি এই খাবার খাবো না। যে ছেলেকে আমি একটুও সাহায্য করিনি, যাকে আমি বাড়ি থেকে দূর দূর করে বার করে দিয়েছি, তার খাবার এখন আমি কি করে খাবো? মা, এটা তুমি কি বলছো? আমি তোমার কাছে মরার আগ পর্যন্ত ঋণী থাকবো। আমার শরীরের চামড়া দিয়ে যদি তোমার পায়ের জুতাও বানিয়ে দেই, তাও তোমার ঋণ শোধ হবে না মা। কারণ তুমি যে আমার গর্ভধারিণী মা, আমার উপরে তোমার পুরো অধিকার আছে। তুমি আজ থেকে আমার কাছে থাকবে, তোমার আর কোনো কষ্ট হবে না। বাবা, আমি অনেক বড় ভুল করেছি রে। ওদের টাকাগুলো না দিয়ে যদি তোকে দিতাম, তাহলে হয়তো তুই আরও অনেক ভালো কিছু করতে পারতি, আর আজ আমার এই অবস্থাও হতো না। তুমি এখন এসব বাদ দাও। যা হওয়ার তা তো হয়েই গেছে। কিন্তু একটা কথা, মেয়ের জামাইকে কখনো মাথায় তুলতে নেই। সে যা বলে শোনা উচিত নয়। সে যা বলে তা শোনা উচিত নয়। তারও মা বাবা আছে, তারা তাকে সাহায্য করবে।
তোমার এত কিসের প্রয়োজন? আজ তুমি এত কষ্ট করছো, কই তোমার মেয়ের জামাই তো একবারও খোঁজ নিল না। হ্যাঁ রে বাবা, আজ আমার প্রয়োজন ফুরিয়েছে। আমার কাছে আর কিছুই নেই এই বাড়িটা ছাড়া, তাই হয়তো সবাই আমাকে ছেড়ে চলে গেছে। আচ্ছা, তোমরা এসব কথা এখন বাদ দাও। মা, আপনি এই খাবারটা খেয়ে নেন, তারপরে না হয় কথা বলবেন আবার। আচ্ছা বৌমা, দাও, আমি খাচ্ছি। এভাবেই রেহানা বেগম তার নিজের ভুল বুঝতে পারে আর তার ছেলে ও বৌমাকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।